অন্ধকারে ডুবে থাকা এক অভিশপ্ত গ্রাম, যেখানে রাত নামলেই বেজে ওঠে ভৌতিক হাহাকার, আর গ্রামবাসীর নিঃশ্বাসে মিশে থাকে এক অজানা আতঙ্ক। শিশু থেকে বৃদ্ধ কেউ এই অভিশাপ থেকে যেন নিরাপদ না। ঘটতে থাকে একের পর এক রহস্যময় খুন, যেন এক রাক্ষস প্রতিদিন তার নতুন শিকারকে নিয়ে যাচ্ছে। মানুষের মুখে প্রচলিত এই গ্রামকে নাকি তাড়া করছে এক ভয়ানক পাপের অভিশাপ। কারো মতে এ এক মানুষরূপী রক্তপিপাসু শয়তানের কাজ। কিন্তু আসল সত্যিটা কি? এই ভয়ঙ্কর রহস্যের মাঝে হঠাৎ আবির্ভাব হয় অচেনা বদমেজাজি এক পুলিশ অফিসারের। তার নাম বিক্রান্ত রোনা। তার চোখে নেই কোনো ভয়, আছে শুধু অমীমাংসিত এক রহস্যের সন্ধান। কিন্তু সে এই রহস্যের যতটাই গভীরে যায়, ততই জড়িয়ে পড়ে মৃত্যু আর অন্ধকারের এক ভয়ানক খেলায়। প্রতিটা পদক্ষেপ যেন তাকে টেনে নিচ্ছে মৃত্যুর খুব কাছে। কারণ এই গ্রামের সবার আছে কালো এক অতীত আর মুখোশে ঢাকা অন্য এক রূপ, যা কেউ জানে না। এই রহস্যের পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা কেউ কখনো কল্পনাও করেনি। অভিশপ্ত এক জঙ্গল, অজানা আতঙ্ক, মৃত্যু আর রক্তের টাটকা গন্ধে মোড়া এমনই এক ভয়ানক গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব রহস্য আর ভয়ের চাদরে মোড়ানো হরর থ্রিলার বিক্রান্ত রোনা। সাবধান, কিন্তু এই অভিশপ্ত গ্রামে একবার পা রাখলে ফিরে আসা অনেক কঠিন। রাত হতেই ছোট বাচ্চারা তাদের ট্রি হাউসে গল্পের আসর বসায়। সুইটি আজ তার দাদির ডায়েরি লুকিয়ে নিয়ে এসেছে, আর এই ডায়েরির নাম দ্য লেজেন্ড অফ ব্রহ্মা রাক্ষস। সবাই খুশি হয়ে বসতেই বাচ্চাটা সুইটি গল্প পড়া শুরু করে। অনেক বছর আগে শহর থেকে বহু দূরে এক ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলের মাঝে ছোট্ট একটা গ্রাম ছিল, যার নাম কামরট্টু। কামরট্টু যাওয়ার কথা শুনলে সবাই ভয় পেত, এমনকি গ্রামের কেউ কখনোই রাতে বের হতো না। সেই গ্রামে একদিন এক রাক্ষস আসে। সেই রাক্ষসের নাম বিক্রান্ত রোনা। গভীর জঙ্গলে ঘেরা শুনশান এক রাস্তা থেকে একটা পুরনো মডেলের গাড়ি নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছে। ছোট্ট মেয়ে চিন্নু মায়ের উপর রাগ করে জোকারের মাস্ক পরে বসে আছে, কারণ মা তাকে সার্কাস দেখাতে নিয়ে যায়নি। মা চিন্নুর রাগ ভাঙাতে বলে, বোম্বেতে ফিরেই আমরা একসাথে সার্কাস দেখব। চিন্নু তবুও রাজি না হলে মা চিন্নুকে সুসুরি দিয়ে জোর করে হাসায়। তখনই আচমকা তাদের গাড়ির সামনের কাছে কিছু একটা পড়তেই মা মেয়ে দুজনে খুব ভয় পেয়ে যায়। কয়েকবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও গাড়িটা স্টার্ট হয় না। তাই মহিলাটি গাড়ি চেক করতে বের হয়। গাড়ির পেছনে টর্চের আলো মারতেই দেখে একটা বিড়াল মরে পড়ে আছে। বিড়ালটার কাছে যেতেই সেটা আচমকাই কি যেন হ্যাচকা টান দিয়ে জঙ্গলে নিয়ে যায়। মহিলাটি এসবের পাত্তা না দিয়ে গাড়ির কাছে ফিরতেই যাবে, তখনই পেছন থেকে কারোর গুঙানির আওয়াজ শুনে সে থমকে দাঁড়ায়। আশেপাশে কিছু না দেখে কি একটা মনে হতেই উপরে তাকিয়ে দেখে একটা মেয়ের লাশ ঝুলছে। ভয়ে গাড়িতে এসে গাড়ি স্টার্ট দিতে গেলেই তার মনে পড়ে সে তার চাবি আর টর্চ লাইট বাইরে ফেলে এসেছে। চিন্নুকে বলে, তুমি এখানেই বসো, আমি এক্ষুনি চাবি নিয়ে আসছি। মা গাড়ির দরজা খোলা রেখেই চাবি নিয়ে দৌড়ে গাড়িতে আসতেই দেখে তার চিন্নু সেখানে নেই। চিন্নুর পাশে দরজাটা খোলা। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় লং কোট পরা, মুখোশ দিয়ে ঢাকা এক লোক চিন্নুকে নিয়ে যাচ্ছে। কেটে যায় বেশ কয়েকটা দিন। এই গ্রামের ড্রাইভার পাকরু শহর থেকে আসা বিশ্বনাথ আর তার পরিবারকে নিয়ে জমিদার বাড়িতে পৌঁছায়। বিশ্বনাথের মেয়ে পান্না তার ভাই মুন্নার ছবি তোলায় ব্যস্ত। তখনই তার নজর পড়ে তাদের গ্রামের জমিদার জনার্ধনের উপরে, যে কানে পানি ঢালিয়ে কি যেন করছে। জনার্ধনের ছোট ভাই একনাথ তাদের সবাইকে হাসি মুখে ওয়েলকাম করলেও জনার্ধন এতে একটুও খুশি না। জনার্ধন জিজ্ঞেস করে, মেয়ের নাকি বিয়ে ঠিক করেছো, তা সে কি আমাদের জাতের? বিশ্বনাথ বলে, না, আমার কলিগের ছেলে। আসলে আমি চাই পান্নার বিয়ে কামরট্টু ঘরেই হোক। ওই ঘরের নাম শুনতেই জনার্ধন রেগে চিৎকার করে বলে, তুই জানিস না ওখানে কি আছে? ওই বাসার তালা একবার খুললে কি হতে পারে? বিশ্বনাথ শান্তভাবেই বলে, বাবা মায়ের খুব শখ ছিল পান্নার বিয়ে দেখবে, কিন্তু তাদের দেখার ভাগ্য
তো আর হলো না, তাই বাবা মায়ের বাসায় বিয়ের অনুষ্ঠান করলে হয়তো তাদের আত্মা শান্তি পাবে। আমার বাবা আর আপনার বাবা তো সব অনুষ্ঠানে একসাথেই থাকতো। জনার্দন রেগে বলে, একনাথ, এদের মরার শখ থাকলে মরুক, তুমি ওদের বাসার চাবি দিয়ে দাও। একনাথ বলে, ভাইয়ের কথাও ঠিক আছে, তবুও আপনারা ওখানে যেতে চাইলে আগে একটা পূজা করিয়ে নিলে ভালো হয়, সে কদিন না হয় এখানেই থাকেন। বিশ্বনাথ জনার্দনকে তার স্ত্রী সাকু ভাবির কথা জিজ্ঞেস করতেই সে রেগে উঠে চলে যায়। একনাথ বলে, ভাই ভাবি আজও একে অপরের সাথে কথা বলে না। আসলে সাকু ভাবি খুবই অভিমানী। তার ছেলে সঞ্জু ছোটবেলায় ভূতনাথের মন্দিরে গয়না চুরি করার সময় ধরা পড়ে যায়। জনার্দন দাদা সেদিন সঞ্জুকে অনেক মারে আর সেই গয়নার বাক্সটা ফিরিয়ে আনতে বলে। সেদিন সঞ্জু গয়নার বাক্স আনতে গিয়েছিল ঠিকই, তবে আজও সে ফিরে আসেনি। সাকু ভাবি আজও সঞ্জুর অপেক্ষায় আছে, তবে 28 বছর পার হলেও আজও সে ভাইয়ের সাথে কথা বলে না। সাকু ঘর থেকে বের হতেই পোস্টম্যান তাকে একটা চিঠি দেয়। চিঠি পড়েই সাকু কোন রকমে দৌড়ে ঘরের ভেতরে এসে হাঁপাতে থাকে। জনার্দন আর একনাথ তাকে বসিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? সাকু হাঁপাতে হাঁপাতে বলে, তার ছেলে সঞ্জু লন্ডন থেকে আসছে। সঞ্জু তখন গাড়িতে করে পাশের গ্রামে এসে নদী পার হয়ে কামরট্টুর রাস্তা থেকে একা একাই হাঁটছে। পাকরু তাকে দেখেই বোঝে যায় এটাই তাদের সঞ্জু ভাইয়া। সঞ্জু পাকরুকে দেখে চেনার চেষ্টা করছে। তখনই কামরট্টু স্কুলের পিটি টিচার পিন্টু তার ব্রেক ফেল সাইকেল নিয়ে সোজা পাকরুর গাড়িতে ধাক্কা লাগিয়ে দেয়। পাকরু সঞ্জুর সাথে পিন্টুকে পরিচয় করিয়ে দিলে পিন্টু বলে, আমি কামরট্টু স্কুলের পিটি টিচার প্লাস হেডমাস্টার। যাই হোক, পরিচয় পর্ব শেষে পাকরু তার ভাঙা গাড়িতে সঞ্জুকে জনার্দনের বাসায় পৌঁছে দিতে প্রায় রাত করে ফেলে। বাসা অন্ধকার দেখে পাকরু বাসার কাজের লোক মাইলাকে জিজ্ঞেস করে, বাসার সবাই কোথায়? মাইলা বলে, আজ পানিপট্টুতে যাত্রাপালা হবে, সঞ্জু ভাই আসবে শুনে মালিক কিন্তু সেখানে যেতেই যাচ্ছিল না, কিন্তু জনার্দন সাহেব তাকে জোর করে নিয়ে চলে গেছে। সঞ্জু পাকরুকে বলে, চলো আমরা মাকে গিয়ে সারপ্রাইজ দিব। পাকরু ভয়ে আঁকে উঠে বলে, তুমি কি পাগল নাকি? ওই পথেই তো ওই ব্রহ্ম রাক্ষসের বাড়ি। সঞ্জু পাকরুর কথাকে পাত্তা না দিয়ে নিজেই সেই পথে হাঁটা শুরু করে। পাকরু ভয়ে ভয়ে মাইলাকে বলে, কামরট্টু বাসার সামনে থেকে যে যায় সে আর কখনোই ফেরে না, তাহলে সঞ্জু কি বেঁচে ফিরতে পারবে? সঞ্জু কামরট্টু বাসার সামনে আসতেই অবাক হয়ে বাসাটা দেখতে থাকে। আচমকা পেছনে কারোর আসার শব্দ পেয়ে তাকাতেই পান্নার সাথে জোরে ধাক্কা খায়। পান্না তো ভয়ে টর্চ ফেলে পিলারের পিছনে গিয়ে লুকায়। সঞ্জু তাকে কোনো রকমে থামালে পান্না জিজ্ঞেস করে, আপনি জনার্দন আঙ্কেলের ছেলে সঞ্জু তাই না? আমি বিশ্বনাথ বাল্লালের মেয়ে পান্না, মানে অপর্ণা। সঞ্জু জিজ্ঞেস করে, তা এত রাতে আপনি এখানে কি করছেন? অপর্ণা এ কথার কোনো উত্তর না দিয়ে সামনের কুয়ার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভয়ে ভয়ে সঞ্জুকে জিজ্ঞেস করে, গ্রামের সবাই তো বলেছিল এখানে কেউ আসে না, তাহলে কুয়ায় মশালকে ঝুলালো? দুইজন ধীরে ধীরে কুয়ার কাছে এসে দড়িতে কিছু ঝুলতে দেখে সেদিকে আলো মারতে দেখে দড়িতে পুলিশের পোশাক পরা একজনকে উল্টা করে ঝুলিয়ে রাখা। ভয়ানক এই দৃশ্য দেখে অপর্ণা চিৎকার করে ওঠে। পরের দিন সকালে পুরো গ্রামবাসী জনার্দনের বাসার সামনে জড়ো হয়। তাদের একটাই অভিযোগ যে এরা কেন এত রাতে ওই অভিশপ্ত বাড়িতে গেল। জনার্দন বিশ্বনাথকে রেগে বলে, দেখলে তো কি হলো, তাই ভালো হয় তোমরা ওই বাড়ির তালা খুলবে না, আর যে বিদেশির জন্য এসব হয়েছে তার এই বাসায় কোনো জায়গা হবে না। এই কথা শুনে সঞ্জুর মা কান্না করতে করতে ঘরে চলে যায়। বিশ্বনাথ বলে, কে না কে মারা গেছে তার জন্য আমরা কেন আমাদের মেয়ের বিয়ের মজাটা নষ্ট করে দিব? জনার্দন রেগে গেলে আরেকজন বলে, যেদিন সঞ্জু ভূতনাথ মন্দির থেকে গয়না চুরি করেছে তারপর থেকে কামরট্টু পরিবারে কোনো শুভ কাজ হয়নি। আমার মনে হয় কাল ওই বাসায় পূজা করলে সব ঠিক হয়ে যাবে। অপর্ণা সাকুর কাছে আসলে সাকু সঞ্জুর ছবি দেখে কান্না করতে করতে বলে, সঞ্জুর বাবার রাগ 28 বছরেও কমেনি, কিন্তু সঞ্জু তার কি একবার ইচ্ছা হলো না মাকে দেখবে? সে তো একবারও আসলো না। অপর্ণা বলে, আমার জন্যই সবকিছু হয়েছে। সাকু বলে, তোর কোনো দোষ নেই, সঞ্জুর বাবা এমনই, তার রাগ সব থেকে বড়। তখনই সঞ্জু জানালায় এসে বলে, বাবা বাসার ভেতরে যেতে মানা করেছে, বাইরে তো আসতেই পারি তাই না? মা দৌড়ে এসে এত বছর পর সঞ্জুকে দেখে কান্না করে বলে, মাকে কি এত বছরে একবারও মনে পড়েনি? মনে হচ্ছিল তোকে না দেখেই আমি হয়তো মারা যাব। সঞ্জু মাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি এখন এসে গেছি না, তোমাকে সব সময় দেখে রাখবো। রাতে পূজায় সবাই দেবী দেবতার নাচ দেখছে। পাকরু জনার্দনকে বলে, শুনেছি গ্রামে নতুন ইন্সপেক্টর আসছে। জনার্দন অবাক হয়ে বলে, কালই তো আগের
গ্রামের ইন্সপেক্টরের লাশ পাওয়া গেল। এত তাড়াতাড়ি নিয়োগ হয়েও গেল। তখনই এক বয়স্ক পাগল মহিলা চিৎকার করে বলে, কামরট্টু গ্রাম ধ্বংস করতে সে আসছে, এবার শুরু হবে রক্তের খেলা। সবাই জলদি মহিলাকে টেনে নিতে গেলে সে চিৎকার করে বলে, এই গ্রামে খুব জলদি এক শয়তান আসছে। নদীতে ছোট এক ফেরিতে সিকিউরিটি গার্ড বালু দৌড়ে এসে ফেরি চালক মহাবীরকে বলে, জলদি চলেন, বস্তায় পেঁয়াজ রসুন নয় বরং মুসার চুরির জিনিস আছে, আমার বাবাকে পাহারায় রেখে এসেছি। মহাবীর নিচে নামতেই দেখে ফেরির বাকিরা বালুর বাবাকে উল্টা ঝুলিয়ে রেখেছে। মহাবীর রেগে বালুকে বলে, তোর কি মনে হয় তুই ইন্সপেক্টরকে মুসার জিনিসের কথা বলে দিবি আর আমরা টের পাবো না? আজ তোর বাবা আর তোকে শেষ করে দিব। বালু হাত জোর করে বাবা আর তার প্রাণ ভিক্ষা চায়। মহাবীরের লোকেরা বালুর বাবাকে পানিতে ডুবিয়ে মারতেই যাবে, তখনই লক্ষ্য করে কে যেন দড়ি আটকে রেখেছে। একজন ল্যাম্প নিয়ে বেশ সাহস নিয়ে নিচে দেখতে আসে। তখনই একজন এসে তাকে উপরে ছুঁড়ে ফেলে। এরপর বাকিদেরকে ইচ্ছা মতো মারতে থাকে। মহাবীর রেগে তাকে মারতে আসলে মহাবীরকে মেরে সোজা উল্টে ফেলে দেয়। ফেরি থেকে নেমে লোকটা তার জিপ চালাতে থাকে। তখনই পিছনের সিট থেকে তার মেয়ে গুড্ডি ঘুম থেকে উঠে এসে জিজ্ঞেস করে, বাবা এটা কি কামরট্টু গ্রাম? জানো, আমার বন্ধু ভাস্কর আমাকে বলেছে ক্রিকেটের বল নাকি আগে পাথর দিয়ে বানানো হয়। লোকটা রেগে জিজ্ঞেস করে, এই ভাস্করকে তুমি তাকে বলনি যে তোমার বাবা পুলিশ অফিসার? মানে এই লোকই হলো কামরট্টু গ্রামের নতুন ইন্সপেক্টর বিক্রান্ত রোনা। বিক্রান্ত বলে, জানো গুড্ডি, যখন আমি ছোট ছিলাম তখন কামরট্টু গ্রামের স্কুলে 3 থেকে 4 মাসের মতো পড়েছিলাম। তখন তো হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো, কারণ পাকা রাস্তা ছিল না। হঠাৎ তখনই জোরে একটা শব্দ হয়, সাথে সাথেই বিক্রান্তের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। বিক্রান্ত বাইরে এসে আশপাশটা ভালো করে দেখে, তেমন কিছু নজরে না পড়ায় গুড্ডিকে কাঁধে নিয়ে টর্চের আলোয় সামনে এগোতে থাকে। হঠাৎ সে ঘুঙরুর শব্দ পেলে গুড্ডিকে নামিয়ে আলো নিভিয়ে একটু এগোতেই দেখে ডেমি দেবতার মতো পোশাকে আগুনের সামনে দাঁড়িয়ে কেউ নাচছে। ডান পাশের একটু দূরেই কারা যেন মশাল হাতে কোথাও যাচ্ছে। আবারও সামনের দিকে তাকাতেই দেখে সেখানে কেউ নেই, এমনকি ডানেও কেউ নেই। কিছু একটা অনুমান করে বিক্রান্ত মুচকি হেসে গুড্ডিকে বলে, আসল খেলা তো এখন শুরু হবে। পরের দিন সকালে পাকরু তার স্ত্রী আর 11 বাচ্চাকে গাড়িতে তুলে যেতেই যাবে, তখনই আবারও পিন্টু তার ব্রেক ছাড়া সাইকেল নিয়ে তার গাড়িতে বাড়ি খায়। পিন্টু জিজ্ঞেস করে, ইন্সপেক্টরের লাশ নাকি পাওয়া গেছে, এটা কি সত্যি? পাকরু বলে, হ্যাঁ, কামরট্টু ঘরের কুয়ায় ইন্সপেক্টরের লাশ ঝুলেছিল, এমনকি তার পায়ে একটা জুতা ছিল না আর তার মাথা এখনো পাওয়া যায়নি। সকাল সকাল থানার হাবিলদার তাওরে বিক্রান্তকে নিতে আসলে বিক্রান্ত বলে, পুরনো জাংশনের কাছে আমার জিপটা পড়ে আছে, ওটাকে ঠিক করিয়ে লাগেজটা নিয়ে আসবে। তাওরে বলে, গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত আপনি আগের ইন্সপেক্টরের বাইক ব্যবহার করতে পারেন, সেটা এই বাসার পেছনেই আছে। এদিকে টাইম পাস করার জন্য অপর্ণা আর মুন্নার সাথে পাকরু বনের মধ্যে ক্রিকেট খেলছে। তার একটু পাশেই সাঞ্জু দোলনা টাঙিয়ে তার অস্থায়ী আবাস বানিয়ে ঘুমাচ্ছে। অপর্ণা বল ধরতে ধরতে সেখানে আসতেই আচমকা পেছনে সাঞ্জু দোলনার উপরে পড়ে যায়। সাঞ্জু জিজ্ঞেস করে, আপনি কি সবসময় এভাবেই আগান বাগান থেকে লাফিয়ে পড়েন নাকি? অপর্ণা লজ্জায় কিছুই বলতে পারে না। পাকরু দুজনকে জাল থেকে ছাড়িয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, সাঞ্জু ভাই, আপনি সারা রাত এখানেই ঘুমিয়েছিলেন? সাঞ্জু বলে, এসব বাদ দাও, আগে অপর্ণা তুমি বলো যে গত রাতে তুমি কামরট্টু বাসায় কেন গিয়েছিলে? অপর্ণা বলে, ছোটবেলায় রাক্ষসের গল্প শুনেছিলাম, সেটাকেই আমি নিজ চোখে দেখতে গিয়েছিলাম। আমি একটা জার্নাল লিখছি, তার নাম লেজেন্ড অফ ব্রহ্মা রাক্ষস। তখনই মুন্না আসলে সাঞ্জু জিজ্ঞেস করে, এ আবার কে? অপর্ণা বলে, ও আমার ভাই, আমরা আসলে যমজ ভাই বোন। সাঞ্জু জিজ্ঞেস করে, তোমরা কি ওই বাসায় থাকবে? মুন্না বলে, না, 1 মাস পরে অপর্ণার বিয়ে, সে চলে গেলে আমরাও চলে যাব। অপর্ণার বিয়ের কথা শুনতেই সাঞ্জুর মনটা খারাপ হয়ে যায়। সবাই কামরট্টু বাসায় চলে আসে, কারণ আজ এখানে পূজা হবে। সাঞ্জু পাকরুকে জিজ্ঞেস করে, অপর্ণা কি নিজের ইচ্ছায় বিয়ে করছে? পাকরু বলে, তা জানি না, পণ্ডিত ঘন্টা বাজালে পূজা শুরু হবে। সাঞ্জু বলে, ঘন্টা বাজানোর আগে যদি ও না তাকায় তাহলে নিজের ইচ্ছায় বিয়ে করছে, আর যদি তাকায় তাহলে ও তো আমাকেই পছন্দ করে। সাঞ্জু বনো ফুলে ফু দিয়ে অপেক্ষা করতে থাকে। পণ্ডিত ঘন্টা
বাজিয়ে পূজা করতে আসে। ফুল উড়ে গিয়ে অপর্ণার মুখে পড়তেই অপর্ণা সাঞ্জুর দিকে তাকিয়ে মুচকি হাসে। সাঞ্জুর মনে তো লাড্ডু ফুটতে থাকে, পাকড়ুও খুশিতে নাচতে থাকে। তবে অপর্ণা এদের খুশির কারণ ঠিক বুঝতে পারে না। বিক্রান্ত রেডি হয়ে গুড্ডিকে নিয়ে থানায় আসে। গুড্ডি একটা প্রজাপতির পিছু করতে করতে দৌড় দিলে বিক্রান্ত ভেতরে এসে এক অফিসারকে বলে, এটা থানা নাকি কোনো গোলক ধাঁধা? রামু বলে, পুরো গ্রামটাই তো এমন। বিক্রান্ত খেয়াল করে দেয়ালে সাদা চক দিয়ে কি সব যেন লেখা। রামু বলে, আগের ইন্সপেক্টর এসব লিখেছে। এসব ভাষা সে একাই বুঝতো। যখনই কোনো কেসের ক্লু পেত এভাবেই লিখে রাখত। বিক্রান্ত তার কেবিনে এসে দেখে কিছু কমিক বই রাখা। রামু বলে, এটা ওই আগের স্যারের। আসলে এই জায়গাটা ব্রিটিশ আমলে তৈরি। এই গ্রামে যেই আসতো সেই মারা যেত, এজন্যই এখানে থানা বানিয়ে দিয়েছিল। রামু চা আনতে গেলে তাওরে বৃষ্টিতে ভিজতে ভিজতে বিক্রান্তের জিপ থেকে গিটার আর ব্যাগ আনে। বিক্রান্ত তার স্ত্রী রেনুকে কল দিয়ে বলে, গুড্ডিকে নাস্তা করিয়ে থানায় এসেছি, তুমি নিশ্চিন্তে ডক্টরের দেওয়া ওষুধ খেতে পারো। কল কেটে বিক্রান্ত তাওরেকে জিজ্ঞেস করে, আগের ইন্সপেক্টরের লাশটা কোথায় পাওয়া গিয়েছিল? তাওরে বলে, কামরুট্টু বাসার পাশের কুয়ায়। তার মাথা এখনো পাওয়া যায়নি। ওই বাসায় নাকি এক আত্মা আছে। সবাই তো এমনটাই বিশ্বাস করে। জমিদার জনার্দন ওই বাসায় তালা মেরে দিয়েছে, সেখানে কাউকে যেতে দেওয়া হয় না। বিক্রান্ত জনার্দনের বাসায় এসে বাইকে বসেই সিগারেট ধরালে জনার্দন প্রচন্ড রেগে যায়। একনাথ এসে জিজ্ঞেস করে, কে আপনি? বিক্রান্ত তার পরিচয় দিলে একনাথ বলে, এখানে ধূমপান করা নিষেধ। এদিকে তখন জানালায় সাঞ্জু বসে মায়ের সাথে তাস খেলছে। জনার্দন রেগে জিজ্ঞেস করে, এখানে কেন এসেছো? বিক্রান্ত বলে, শুনেছি কামরট্টু বাসায় কুয়ায় ইন্সপেক্টর সুরেশের লাশ পাওয়া গেছে, জায়গাটা আমি একবার দেখতে চাই। একনাথ ভয়ে ভয়ে বলে, ওখানে তো রাক্ষস থাকে। জনার্দন বলে, বেশি লাফিও না, এর পরের লাশটা কিন্তু তোমারও হতে পারে। বিক্রান্ত উল্টা বলে, আমার তো মনে হয় ভয়ের আড়ালে সেখানে আপনারাই কোনো রহস্য লুকিয়ে রেখেছেন। জনার্দন রেগে চলে গেলে একনাথ কামরট্টু বাসার ঠিকানা বুঝিয়ে দেয়। বিক্রান্ত কামরট্টু বাসার সেই কুয়া দেখতে আসে। পাকরু আর সাঞ্জু উকি মেরে সেই কুয়া দেখতে থাকে। বিক্রান্ত কুয়ার উপরে দাঁড়িয়ে সাঞ্জুকে জিজ্ঞেস করে, তুমি কে? সাঞ্জু বলে, জনার্দনের ছেলে। বিক্রান্ত বলে, তোমাকে দেখে তো কারোর মনে লাড্ডু ফুটছে। সাঞ্জু অবাক হয়ে উকি মেরে দেখে অপর্ণা দাঁড়ানো। সাঞ্জু বলে, ওই দেয়ালের জন্য তো তাকে ধরতেই পাচ্ছি না। বিক্রান্ত দড়ি বেঁধে সাঞ্জুর হাতে লাগাম দিয়ে বলে, ভালোবাসলে দেয়ালও টপকাতে হয় আর কুয়ায় ঝাঁপও দিতে হয়। বলেই বিক্রান্ত কুয়ার মধ্যে লাফ দেয়। নিচে কুয়ার পানির মধ্যে সাপ কিচকিচ করছে। গ্যাস লাইট জ্বালিয়ে বিক্রান্ত ভেতরে ভালো করে দেখার চেষ্টা করে। একটা ওয়ালেট ছাড়া আর কিছুই পায় না। শেষ দিতেই সাঞ্জু আর পাকরু বহু কষ্টে দড়ি টেনে বিক্রান্তকে উপরে তোলে। বিক্রান্ত ওয়ালেট চেক করলে ইন্সপেক্টরের ছবি আর একটা টাকার নোট পায়। রাতে জঙ্গলের রাস্তায় বিক্রান্তের নষ্ট হওয়া গাড়ি চেক করতে বিক্রান্ত আর রামু আসে। রামু বলে, মনে হচ্ছে আপনার টায়ার পাংচার হয়েছে, হয়তো কোনো পেরেক বা কিছুতে লেগে গিয়েছিল। বিক্রান্ত বলে, লোহা হলে তো একটা শব্দ হতো, কিন্তু আমি তো দুইটা শব্দ শুনেছি। প্রথমটা ছিল গুলির, কেউ গুলি করে আমার গাড়ির টায়ার বাস্ট করেছে। বিক্রান্ত হঠাৎই এক গাছের চূড়ায় উঠে বলে, গুলির শব্দ শুনে মনে হয়েছিল সেটা উপর থেকে করা হয়েছে। কিছু দূরে তাকাতেই বিক্রান্ত কালো ধোঁয়া দেখতে পেয়ে এক লাফে নিচে নেমেই ফুল স্পিডে বাইক চালিয়ে ধোঁয়ার সেই জায়গায় এসে দেখে আশেপাশে কেউ নেই। বিক্রান্ত খেয়াল করে আগুন এখনো ভালো মতো নেভেনি। তাড়াতাড়ি উঠে চারিপাশে কেউ আছে কিনা বোঝার চেষ্টা করে। আচমকা তার পেছন থেকে আদিম যুগের সুচালু বর্ষা ছুটে আসে। বিক্রান্ত কিছুর আভাস পেয়ে কাত হতেই সেই বর্ষা গিয়ে গাছে লাগে। 2-3 দিক থেকে একইভাবে সেই বর্ষা আসতেই থাকে। বিক্রান্ত কোনো রকমে নিজেকে বাঁচিয়ে তাকাতেই খেয়াল করে বস্তার অদ্ভুত পোশাক আর মুখের উপরে টর্চ লাইট থাকা চেহারা ঠিকমতো দেখা যাচ্ছে না। এমন একজন বিক্রান্তকে বর্ষা দিয়ে মারতে আসছে। বিক্রান্ত দ্রুত সরে গেলে এমনই 3 থেকে 4 জন এসে বিক্রান্তের উপরে অতর্কিত হামলা করে, কিন্তু বিক্রান্ত সরে যায়। কিছুক্ষণ পর তারা আবারও হামলা করলে বিক্রান্ত তাদের একজনের বর্ষা ছিনিয়ে মারতে থাকে। বিক্রান্তের সাথে পারবে না বুঝতে পেরে দুর্বৃত্তরা অন্ধকারে মিশে যায়। হঠাৎ বিক্রান্ত পানির শব্দ পেয়ে জঙ্গলের মধ্যে এক সরু নদীর মধ্যে দিয়ে হাঁটতে থাকে। আচমকাই দুর্বৃত্তরা গুলি চালালে বিক্রান্ত পানির মধ্যে ডুব দিয়ে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেলে বিক্রান্ত উঠে এসে জঙ্গলের এই ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখতে না পেয়ে পাথরে ঘষা দিয়ে
দিয়ে মশাল ধরায়। কিছু দূর হাঁটতেই আগের ইন্সপেক্টরের এক পাটি জুতা পায়। কিছু দূর সামনে এগোতেই দেখে ইন্সপেক্টরের নেম প্লেট। বিক্রান্ত বুঝে যায় সুরেশকে এখানেই মারা হয়েছে। আরেকটু সামনে তাকাতেই খেয়াল করে গাছে একটা বাচ্চার লাশ ঝুলছে। খবর গ্রামবাসীর কাছে পৌঁছাতেই সবাই সেখানে ভিড় জমায়। বাচ্চাটার মা বুক চাপড়ে কান্না করতে থাকে। লাশের সাথে বিক্রান্ত একটা শুকনো পাতায় কিছু লেখা পায়। বিক্রান্ত এবার বাচ্চা মেয়েটা মানে বাদশালিয়ার স্কুলে আসে। পিটি টিচার পিন্টু বলে বাদশালিয়া তো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, লং জাম্প আর খো খো খেলার চ্যাম্পিয়ন। আপনি ওকে খুঁজে বের করেন স্যার। বিক্রান্ত বলে আপনি হয়তো জানেন না, গতকাল রাতেই তার লাশ পাওয়া গেছে। পিন্টু কান্না করতে করতে বলে না জানি এই অভিশপ্ত গ্রাম আর কত বাচ্চার জীবন নেবে। বিক্রান্ত বলে সেটা তো আপনার জানার কথা, আপনার স্কুলের এতগুলো স্টুডেন্ট মারা গেল। পিন্টু জিজ্ঞেস করে আপনি কি আমাকে সন্দেহ করছেন? বিক্রান্ত আর চোখে তাকিয়ে বলে স্কুল আগেও এমন ছিল, এখনো তেমনই আছে। হঠাৎ একটা পেন্টিং এর উপর তাকালে পিন্টু বলে ছবিটা আমার ছোট ভাই আঁকিয়েছে, সে মুম্বাইতে থাকে। এই ছবিটা কৃষ্ণের মাখন খাওয়ার ছবি। থানায় এসে বিক্রান্ত তাওরেকে জিজ্ঞেস করে এই পর্যন্ত কতগুলো বাচ্চা মারা গেছে। তাওরে বলে 16 জন। কথা বলতে বলতে বিক্রান্ত রামুর চেহারায় কিছু একটা আঁকাতে থাকে। বিক্রান্ত জিজ্ঞেস করে এদের মধ্যে কোনো কমন লিঙ্ক পেয়েছেন? তাওরে বলে প্রত্যেক লাশের সাথে একটা চিঠি থাকে আর চেহারায় কেমন অদ্ভুত এক ডিজাইন করা। বিক্রান্ত সরে গেলে তাওরে রামুকে দেখে বলে একদম এমনই ডিজাইন থাকে। লাশ থেকে পাওয়া চিঠিতে লেখা থাকে গারা 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 গাগ্গারা জারবা পীরা নালকুড়ি নেত্থারা পারবা। এর মানে হলো ঘুংরুর শব্দে রাক্ষস জেগে ওঠে, সাথে সাথেই রক্তের বন্যা শুরু হয়। এদিকে কামরুট্টু বাসায় গভীর রাত হয়ে গেছে। অপর্ণা আচমকা কিছু শব্দ শুনতে পায়। টর্চ নিয়ে উঠে গিয়ে তার মাকে ডাকে, কিন্তু বাবা মা গভীর ঘুমে মগ্ন, তাই নিজেই হাঁটতে হাঁটতে নিচের গোডাউনে আসে। সামনেই দেখে পাকা চুলের কালো অদ্ভুত পোশাকের এক বয়স্ক মহিলা দাঁড়ানো। তখনই টর্চের আলো বন্ধ হয়ে গেলে লাইটে জোরে বাড়ি দিয়ে আবারও জ্বালিয়ে দেখে সেই মহিলা তার মুখের একদম সামনে দাঁড়ানো। অপর্ণা ভীষণ ঘাবড়ে যায়। মহিলাটা বাচ্চার মতো কান্না করে একটা বাক্সের দিকে ইশারা করে। অপর্ণা বাক্স দেখে আবারও সেই বুড়ির দিকে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। বাক্স খুলতেই দেখা যায় ইন্সপেক্টরের কাটা মাথা। ভয়ে জোরে এক চিৎকার দিয়ে ওঠে। সকালে জনার্দন এই খবর পেয়ে বিশ্বনাথকে বলে আমি তো আগেই মানা করেছিলাম, সন্তানের মৃত মুখ দেখতে চাও নাকি? তোমরা আজ থেকেই আমার বাসায় থাকবে। এই ঘটনার পরে বিশ্বনাথও রাজি হয়ে যায়। বিক্রান্ত এই কথা শুনে বলে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। রামু তুমি গিয়ে আমার লাগেজ নিয়ে আসো, এখন থেকে এই বাসায় আমি থাকবো। জনার্দন রেগে ঝাড়ি দিয়ে বলে এটা কি তোমার বাবার জায়গা নাকি? বিক্রান্ত বলে এটা বিশ্বনাথের বাবার বাসা, তাহলে তো জনার্দন সাহেবের কিছুই বলার থাকে না। আপনিই তো বলেছিলেন যত খুন হয়েছে সব এই বাসার সাথেই জড়িত, আমি শুধুমাত্র সেই কারণটা খুঁজে বের করব। আসল অপরাধীকে না পাওয়া পর্যন্ত এই গ্রামের সবাই আমার সন্দেহের তালিকায় থাকবে। তাও যদি কেউ বাধা দেয় তাহলে যা হবে তা কিন্তু ভালো হবে না। জনার্দনের প্রচুর রাগ হলেও সে চুপ করে থাকে। অপর্ণা সান্ডুর সাথে মাইলার বাসায় আসে। মাইলা বলে আপনি যে মহিলাকে দেখেছেন তার নাম দেইবু, সে তো নিত্যনির মা। নিত্যনি কামরট্টুর ভূতনাথ মন্দিরের দেখাশোনা করত। 28 বছর আগে তাদের পরিবারের সবার লাশ কুয়ার কাছে পাওয়া যায়। সেদিন থেকেই নিত্যনির ভূত কামরট্টুর ঘরে ঘুরে বেড়ায়, আর দেইবু পরিবারের শোকে সেই বাসার আশেপাশেই থাকে। পাকরু এসে বলে ওই পাগল মহিলা হয়তো ইন্সপেক্টরের মাথা কোথাও পেয়েছে, তাই ওখানে রেখে দিয়েছে। দেইবু তো সবসময় সংস্কৃত ভাষায় কি যেন বলতে থাকে, গারা 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 গাগ্গারা গারবা এমনই কিছু। লাশের সাথে পাওয়া চিঠিতেও এমনই কিছু লেখা থাকে। বিক্রান্ত কামরট্টুর বাসায় থাকতে শুরু করে। সন্ধ্যার দিকে কিছু কমিক বুক নিয়ে গুড্ডিকে ডেকে বলে দেখো তোমার পছন্দের কমিক পেয়েছি, কিন্তু গুড্ডির কোনো সাড়া নেই। রুমে এসে দেখে গুড্ডি সেখানেও নেই। খাটের পাশে বসে বলে আমি তো আমার গীতাঞ্জলিকে খুঁজেই পাচ্ছি না। খাটের নিচ থেকে গুড্ডি বলে তোমাকে না গীতাঞ্জলি বলে ডাক
থাকতে মানা করেছি? তুমি সবসময় আমাকে একা রেখে চলে যাও। আমি তোমার উপর অনেক রাগ করেছি। বিক্রান্ত গিটার নিয়ে মিষ্টি একটা গান গাওয়া শুরু করে। গান শুনে গুড্ডির রাগ ভেঙে যায়। বিশাল বড় চাঁদ দেখতে দেখতে গুড্ডি বাবার কোলে ঘুমিয়ে পড়ে। বিক্রান্ত তাওরেকে জিজ্ঞেস করে, ওই বুড়ি দেইবু লাশের মাথা কোথায় পেয়েছিল? তাওরে বলে, সে তো এক পাগল, তার কথায় কান দিয়েন না। তবে বাচ্চার লাশ যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটা মুসা খানের। তার থেকে সাবধান, কারণ মুসা সকল ধরনের অবৈধ কাজ করে। তার ওখানে পা রাখার সাহস আজও কারো হয়নি। চেকপোস্টের পাশে একটা ড্রিঙ্কসের দোকান আছে। দোকানটা এক মহিলা চালায়, তার নাম রাকেল। সে অনেক চালাক। মুসাকে সেই দোকানেই পাওয়া যাবে। বিক্রান্ত সেই দোকানে আসলে রাকেল জিজ্ঞেস করে, কি ব্যাপার ইন্সপেক্টর বিক্রান্ত রোনা, আপনি এখানে? বিক্রান্ত জিজ্ঞেস করে, মুসা কোথায়? রাকেল বলে, তাকে চেকপোস্টে পাবেন, 15 মিনিট পরেই আসবে। ঝুম বৃষ্টির মধ্যে বিক্রান্ত চেকপোস্টে মুসার জন্য অপেক্ষা করতে থাকে। বালু এসে বলে, এতক্ষণে তো তার চলে আসার কথা, কিন্তু আসছে না কেন কে জানে। আসলে আমি আপনাকে জানাবো। বিক্রান্ত গাড়িতে বসে গুড্ডির সাথে গল্প করতে থাকে। রামু এসে বলে, মুসা চলে এসেছে। বিক্রান্ত গুড্ডিকে গাড়িতে রেখে কথা বলতে চায়। টুপি পাঞ্জাবি পরা, দেখা যায় মুসার এক চোখে সমস্যা। সে বিক্রান্তকে দেখে বলে, আমি তো আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম, তবে আপনি তার আগে চলে এসেছেন। বিক্রান্ত জিজ্ঞেস করে, বর্ডারের ওই পারে কি বিক্রি করে এসেছো সেটা আগে বলো। মুসা বলে, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি চাইলে আমার গাড়ির তল্লাশি নিতে পারেন। বিক্রান্ত জিজ্ঞেস করে, যেখানে বাচ্চাটার লাশ পাওয়া গিয়েছে সেটা তো তোমারই জায়গা। মুসা বলে, জায়গাটা আমার, কিন্তু সেই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিক্রান্ত বলে, ইন্সপেক্টর সুরেশের মৃত্যুর সাথে তো সম্পর্ক আছে, তাই না? বলেই সুরেশের নেম প্লেট ছুঁড়ে মারে। মুসা আফসোস করে বলে, বেচারা অনেক ভালো মানুষ ছিল। বিক্রান্ত প্রচুর রেগে কোষে একটা চড় মেরে বলে, এইসব নাটক আমার একদম পছন্দ না। মুসা রেগে বলে, সাবধান, আগেও কিন্তু অনেক মানুষ এই গ্রাম থেকে গায়েব হয়ে গেছে, কে জানে কখন আপনিও না উধাও হয়ে যান। বিক্রান্ত বলে, আমি বাকিদের মতো না, আমার সাথে যে পাঙ্গা নেয় সে কিন্তু আর জীবিত বাসায় ফেরে না। সানজু গ্রামবাসীদের সাথে পাঞ্জা লড়ছে। পাকরু বলে, যে জিতবে সেই তারই খাবে। সানজু খুব ভাব দেখিয়ে খেলা শুরু করলে একজনের শক্ত হাত ধরে তো তার হালুয়া টাইট অবস্থা হয়ে যায়। সামনে বিক্রান্তকে দেখে সবাই বিক্রান্তের নামে জয়গান করতে থাকে। সানজু বিক্রান্তকে ইশারা করে বলে হেরে যেতে, কিন্তু বিক্রান্ত উল্টা সানজুকেই হারিয়ে দেয়। অনেক রাত হয়ে যাওয়ায় মুন্না আর অপর্ণা একা একাই জঙ্গলের মধ্যে থেকে হাঁটতে থাকে, কারণ বাকি সবাই তো নেশার ঘরে আছে। দুজনের প্রচন্ড ভয় করে। এক কনস্টেবলকে যেতে দেখে ডাক দেয়, কিন্তু সে কানেই শুনে না। অপর্ণা বলে, আমার মনে হয় আমরা কবরস্থানে চলে এসেছি। হঠাৎই সামনে খেয়াল করে আগুন জ্বলছে, আর এক লাল অদ্ভুত পোশাক পরা, মুখে অদ্ভুত পেইন্টিং করা একজন আগুনের সামনে আগুনের পর হাত দিয়ে পাগলের মতো নাচছে। মুন্না ভয়ে চিৎকার করলে অপর্ণা তাকে টেনে নিয়ে পাথরের পেছনে লুকায়। কিছুক্ষণ পর উকি মেরে দেখে সেখানে কেউ নেই। দুই ভাই বোন ভয়ে এক দৌড় দিলে কুয়ার সামনে এসে দেখে একটা লাশ ঝুলছে। গ্রামে খবর পৌঁছাতেই বিক্রান্ত এসে দেখে গেটম্যান বালুর লাশ পড়ে আছে। বালুর বাবা অঝরে কান্না করছে। মুন্না আর অপর্ণা গত রাতে অদ্ভুত লাল পোশাকে সেই লোকটার কথা বললে বিক্রান্ত বাচ্চালিয়ার ছবি মুন্নাকে দেখালে মুন্না ভয়ে কাঁপতে কাঁপতে বলে, হ্যাঁ ওই লোকটার মুখে এমনই এক ডিজাইন করা ছিল। অপর্ণা বলে, সে কেমন যেন অদ্ভুত ভাবে নাচছিল আর আগুনের উপরে হাত রেখে জোরে জোরে চিৎকার করছিল। তাওরে এসে বলে, দ্বিতীয় চেকপোস্ট গার্ডের লাশ পাওয়া গেছে। তার লাশ কামরুটো জংশনের পাশেই পাওয়া গেছে। বিক্রান্ত সাথে সাথেই সেখানে আসলে অপর্ণা কি যেন একটা ভাবতে থাকে। সন্ধ্যার দিকে অপর্ণা সানজুকে নিয়ে বিক্রান্তের সাথে কথা বলতে আসে। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে নিজেরাই ভেতরে এসে বিক্রান্তকে খুঁজতে থাকে। সানজু জিজ্ঞেস করে, কি এমন বলতে এসেছো যা আমাকে বলা যাবে না? অপর্ণা বলে, গতকাল কনস্টেবল তাওরেকে ওখানে দেখেছিলাম। এতগুলো খুন হওয়ার পরও খুনিকে ধরা যাচ্ছে না। আমি শিওর খুনি পুলিশদেরই একজন। সানজু বলে, তা এই কথা থানায় কেন বলনি? অপর্ণা বলে, কনস্টেবল তো সেখানে ছিল তাই বলিনি। একটা রুমের দরজা খোলা দেখে দুজনে ধীরে ধীরে সেদিকে এগোতে থাকে। ভেতরে এসে দেখে একটা রুম ভর্তি কাগজ আর আগের সব ভিকটিমদের ছবিতে ভরা। অপর্ণা বলে, এগুলো তো সেসব বাচ্চারা যারা মারা গেছে। সেখানে অপর্ণা আর সানজুর ছবিও আছে, এমনকি লাশের সাথে পাওয়া সংস্কৃত ভাষায় গাড়া 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 গাগগারার চিঠিও আছে। অপর্ণার মনে পড়ে তাকে মাইলা
এমনই এক মন্ত্রের কথা বলেছিল। এসব দেখে অপর্ণা বলে, আগের ইন্সপেক্টরের খুন হওয়ার 2 দিন পরে আরেক ইন্সপেক্টর চলে এসেছে। তার কথা বলার ধরন, আচার আচরণ, কামরট্টুর এই ভুতুরে বাসায় তার থাকার জেদ, এসব কি তোমার কাছে একটুও সন্দেহজনক মনে হচ্ছে না? অপর্ণার মনে পড়ে সকালে যখন সে ছবি দেখাচ্ছিল তখন বিক্রান্তের হাতে ব্যান্ডেজ ছিল। গতকাল ওই রহস্যময় লোকটাও আগুনের উপরে হাত রেখেছিল। অপর্ণা সঞ্জুকে জিজ্ঞেস করে, বিক্রান্ত পুলিশ, কখনো কি তাকে ইউনিফর্মে দেখেছো? কোন পুলিশ এমন দাড়ি রাখে? আর সে যে পুলিশ তারই বা কি গ্যারান্টি আছে? তখনই বাইরে থেকে ঘুঙরুর শব্দ ভেসে আসে। বাইরে এসে জানলা দিয়ে তাকাতেই দেখে সারা বাড়িতে মশাল জ্বালিয়ে বিক্রান্ত লাল অদ্ভুত পোশাকে সিঁদুর ছড়িয়ে নাচছে। এমনকি তার মুখে প্রতিটা লাশের যেমন পেইন্টিং পাওয়া যায় তেমনই পেইন্টিং আঁকানো। সঞ্জু আর অপর্ণা হতবম্ব হয়ে যায়। বিক্রান্ত জোরে জোরে বলে, গাড়া 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 গাগ্গারা গারবা জারবা পিরা নালগুড়ি নেত্থারা পারবা। তাহলে কি এই অভিশপ্ত গ্রামের ব্রহ্ম রাক্ষস বিক্রান্ত নিজেই? সকালে সঞ্জু আর অপর্ণা গ্রামের সবচেয়ে বয়স্ক এক লোকের কাছে নিত্যনির কথা শুনতে আসে। বৃদ্ধ জানায় 28 বছর আগে নিত্যনি ভূতনাথ মন্দিরে দেখাশোনা করত। স্ত্রী গুরবি, মা দেইবু, 2 ছেলে রাঘব, মাধব আর ছোট্ট মেয়েকে নিয়ে তার সুখের সংসার ছিল। তখন জানকিরাম নামের এক হেডমাস্টার স্কুলে পড়াতো। জানকিরাম নিত্যনিকে বলেছিল তার 2 ছেলেকে স্কুলে পাঠাতে। হেডমাস্টারের কথার মতো নিত্যনি ছেলেদেরকে স্কুলে পাঠায়, কিন্তু সেখানে উঁচু বংশের ছেলেরা নিত্যনির 2 ছেলেকে সব সময় অপমান করত। এমনকি তাদের স্কুলের কল থেকে পানি পান করতেও দিত না। একদিন মাধবকে অনেক মারতে দেখে জানকিরাম তাদেরকে অনেক বকা দেয়। রাঘব মাধবকে বলে, তুই ওদের মার কেন সহ্য করিস? আমি তো ওদের একজনকে চড় মেরে দিয়েছি। প্রতিদিনের এই অত্যাচারে বিরক্ত হয়ে রাঘব মাধব স্কুলে যেতে না চাইলে মা গুরবি তাদের বুঝিয়ে শুনিয়ে স্কুলে পাঠাতো। খারাপ ছেলেদের পাল্লায় পড়ে একদিন ছোট্ট সঞ্জু ভূতনাথ মন্দিরের গয়না নিয়ে পালিয়ে যায়। কিন্তু গ্রামের জমিদাররা দোষ দেয় নিত্যনির উপরে। নিত্যনি তখন রাঘবের চেহারায় তাদের পূর্বপুরুষদের শেখানো ডিজাইন আঁকাচ্ছিল। তখনই জমিদাররা গিয়ে নিত্যনিকে পশুর মতো মারতে থাকে। দেব রাঘব আর মাধবকে তাদের ছোট বোনকে নিয়ে পালাতে বলে, কিন্তু জঙ্গলে স্কুলের শয়তান ছেলেগুলো রাঘবদেরকে দেখে তাদের উপরে হামলে পড়ে। একজন বলে, শুনলাম তোর বাবা নাকি চোর। রাঘব তেরে তাদেরকে মারতে গেলে ছেলেগুলো রাঘবকে মারতে আসে। মাধব তখন রাঘবকে ছোট বোনকে নিয়ে পালাতে বলে। মাধব একজনকে মারলে সেই সুযোগে রাঘব বোনকে নিয়ে পালিয়ে যায়। মাধব আরেকদিকে দৌড় দিলে সবাই তার পিছু করে। একজন তখন সাইকেল ঠিক করছিল, সে মাধবকে দেখে ডাকতেই আরেকজন এসে তার হাত থেকে প্লাস নিয়ে মাধবকে বনের মধ্যে নিয়ে সেই প্লাস দিয়ে তার দাঁত তুলে ফেলে। আরেক দল রাঘবের পেছনে ধাওয়া করতে থাকে। রাঘব তার বোনকে বাঁচাতে তাকে ঝুড়িতে রেখে কামরট্টু বাসার কুয়ার গাছে বাঁধতে চায়। তখনই ছেলেগুলো এসে তাকে ধাক্কা দিলে বাচ্চাটা কুয়ায় পড়ে মারা যায়। সবাই ভয়ে পালিয়ে যায়। সবাই যেতেই রাঘব ঝুড়ি উঠিয়ে বোনকে না পেয়ে কান্না করতে থাকে। এতটা অত্যাচার, বদনাম আর অপমানে নিত্যনি পুরো পরিবার সহ নিজেদেরকে শেষ করে দেয়। তাদের লাশের পাশে একটা চিঠি পড়েছিল, তাতে লেখা ছিল, যারা আমাদের মৃত্যুর জন্য দায়ী তাদের বংশ শেষ হয়ে যাবে। তাহলে কি বিক্রান্তি সেই ছোট্ট রাঘব? এদিকে বিক্রান্ত মুসার উপরে নজর রাখছে। তার লোকদের পিছু করতে করতে মুসার ডেরায় পৌঁছায়। মুসার লোকেরা বিক্রান্তের উপরে অ্যাটাক করতেই বিক্রান্ত সবাইকে মেরে শেষ করে দেয়। মুসা ভয়ে গাড়ি চালাতে চালাতে হঠাৎ বিক্রান্তকে সামনে দেখে জোরে ব্রেক করতেই বিক্রান্ত মুসাকে ধরে নিয়ে বেঁধে ফেলে। মুসা ভয়ে ভয়ে বলে, আমি এখান থেকে বর্ডারে স্মাগলিং করি। চেকপোস্টের আশেপাশে যারা থাকে সেই সব পাহাড়ি লোকদের সাহায্যে আমি এই কাজ করতাম। আমি সবকিছু স্বীকার করছি, আমাকে মাফ করে দেন। বিক্রান্ত মুসার চেহারায় নিত্যনির মতো সেই পেইন করা শুরু করে। মুসা বলে, আপনাকে ভয় দেখানোর জন্য আমি আমার লোকদেরকে ভূতের জামা মানে বস্তা পরিয়েছিলাম, কিন্তু ওই বাচ্চাদেরকে আমি মারিনি। এসব ওই ব্রহ্ম রাক্ষসের কাজ। বিক্রান্ত বলে, এতদিন তুই এসব করে ব্রহ্ম রাক্ষসদের দোষ দিয়েছিস, আজ ব্রহ্ম রাক্ষস তোকে মারবে। বলেই মুসার মুখ ঢেকে দেয়। সকালে গ্রামবাসী আর পুলিশ এসে বলে, এটা তো ওই ব্রহ্ম রাক্ষসের কাজ। বিক্রান্ত রাকেলের দোকানে এসে দুজন লোককে সন্দেহ নজরে দেখতে থাকে। হঠাৎ স্কুলে এসে হেডমাস্টার পিন্টুর গলা চেপে জিজ্ঞেস করে, মুসাকে কেন মেরেছেন? পিন্টু বলে, আমি কাউকে মারিনি। বিক্রান্ত বলে, মুসার সমস্ত অবৈধ পণ্য আপনার স্কুলের পেছনের গোডাউনে রাখা
দেখা হয়। আমি ভাবলাম হয়তো আপনার সাথে কোনো কানেকশন আছে। পিন্টু বলে, এসব তো জনার্ধন গম্ভীরের সম্পত্তি, আমি তো শুধুমাত্র এই স্কুলটাই চালাই। রামু বলে, আমার মনে হয় এটা গ্রামবাসীর নয়, বরং বাইরের কারোর কাজ। পাকরু, সঞ্জু আর অপর্ণা সঞ্জু থাকার জায়গায় এসে দেখে সঞ্জুর জিনিসপত্র সব নিচে ফেলানো। আচমকা সঞ্জু পড়ে যেতে গেলে বিক্রান্ত চাবুকের প্যাচ দিয়ে ধরে সঞ্জুকে ইচ্ছা মতো মারতে থাকে। মারতে মারতে সঞ্জুর গলা ধরে উঁচু করলে অপর্ণা একটা লাঠি নিয়ে বিক্রান্তকে মারে। বিক্রান্ত সঞ্জুকে ছেড়ে দিয়ে অপর্ণার দিকে তাকালে অপর্ণা বলে, আপনিই তো সেই ব্রহ্ম রাক্ষস, আপনাকে ভূতের পোশাকে আমরা নাচতে দেখেছি, আপনি সঞ্জুকে কেন মারছেন? বিক্রান্ত বলে, মুখোশ পরার পরেই তো তার পেছনে লুকিয়ে থাকা চেহারাটা বোঝা যায়, তাই আমি তার মতো হওয়ার অভিনয় করছিলাম, এছাড়া আর কিছুই না। সঞ্জুর দিকে তাকিয়ে বলে, তা তোমাকে তো সঞ্জু বলেও ডাকতে পারবো না, কি নামে ডাকবো তুমিই বলো। অপর্ণা হতবাক হয়ে গেলে বিক্রান্ত পাশ থেকে একটা ছাই ভরা কলসি নিয়ে অপর্ণাকে দিয়ে বলে, আসল সঞ্জু তো অনেক আগেই মারা গেছে। ছেলেটা বলে, আমি আর সঞ্জু রুমমেট ছিলাম, সে সবসময় গ্রাম আর ওর মায়ের কথা বলতো। সে যখন জানতে পারে তার মায়ের ক্যান্সার হয়েছে, তখন বাবার সাথে রাগ থাকা সত্ত্বেও মাকে শেষ একবার দেখার জন্য টেলিগ্রাম পাঠিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু আসার একদিন আগেই অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়। একটা ছেলের মৃত্যুর আগে তার মাকে দেখতে পারিনি, কিন্তু একটা মা তো মৃত্যুর আগে তার ছেলেকে দেখতেই পারে। এজন্যই আমি সঞ্জু হয়ে এখানে এসেছি। হঠাৎ সামনে তাকাতেই দেখে জনার্দন দাঁড়ানো। সঞ্জু দৌড়ে এসে বলে, আমাকে মাফ করে দেন। জনার্দন প্রচুর রেগে কষে কয়েকটা চড় মারে। সঞ্জু বলে, আমি অনেকবার আপনাকে সত্যি বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমার নাম কথা শেষ করার আগেই জনার্দন তাকে চুপ করিয়ে দিয়ে কান্না করতে করতে বুকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার সঞ্জু, আমার ছেলে সঞ্জু। এসব দেখে একনাথ ভীষণ খুশি হয়ে যায়। তবে বিক্রান্তের সন্দেহর নজর পড়ে এবার একনাথের উপরে। জনার্দন সঞ্জুকে বাসায় নিয়ে আসলে সাকু ছেলেকে এত বছর পর এত কাছ থেকে দেখে খুশিতে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাতে বিক্রান্ত গুড্ডিকে শুইয়ে দেওয়ার সময় জানালা থেকে একটা চাকু ছুটে আসে। বিক্রান্ত জানালায় গিয়ে দেখে কে যেন দৌড়ে পালাচ্ছে। বিক্রান্ত তার পিছু নিয়ে দেখে সে মুসার ডেরায় ঢুকছে। সকালে সঞ্জু এসে পাকরুকে জিজ্ঞেস করে, অপর্ণা কোথায়? তখনই সেখানে এক ছেলে এসে দাঁড়ালে পাকরু বলে, এটা রাকেশ ভাই, অপর্ণা দিদির হবু স্বামী। তখনই লাল বেনারসি পরে অপর্ণা রাকেশের জন্য চা নিয়ে আসে। সঞ্জুর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। অপর্ণার মা এসে সবাইকে ভেতরে ডেকে নিয়ে যায়। সঞ্জু রান্নাঘরে এসে রেগে সব থালা বাটি ফেলে দেয়। অপর্ণা এসে বলে, আমি জানতাম না ওরা আজ আসবে, তাহলে তোমাকে অবশ্যই বলতাম। সঞ্জু উল্টা বলে, তোমাদের অনেক ভালো মানিয়েছে। অপর্ণা বলে, আমাদের বিয়ে ছোটবেলাতেই বাবা মা ঠিক করে রেখেছিল, আমি ওকে বুঝিয়ে বলবো। সঞ্জু বলে, তার কোনো দরকার নেই। অপর্ণা বলে, আমি সবাইকে মানিয়ে নিব। সঞ্জু তাকে পাত্তা না দিয়ে বের হতে গেলে অপর্ণা তাকে জড়িয়ে ধরে বলে, একবার তোমার কথা শোনো। সঞ্জুর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সঞ্জু রেগে বলে, আমি সঞ্জু না। জনার্দন কুণ্ডলি দেখে বলে, 6 মাসের আগে কোনো বিয়ের সময় নেই। বিক্রান্ত পিন্টুকে নিয়ে জনার্দনের বাসায় আসলে একনাথ জিজ্ঞেস করে, কি হয়েছে? বিক্রান্ত তাকে শুনিয়ে বলে, পিন্টু স্যার, আপনি ঠিকই বলেছিলেন, স্কুলের পেছনের গোডাউন জনার্দন সাহেবের, কিন্তু সেখানে কাজ করত মুসা এবং তার পার্টনার। তাদের পথে বাধা দেওয়া ইন্সপেক্টর সুরেশকে মেরে ফেলে এবং চেকপোস্টের গার্ডদেরকেও তারাই মেরে ফেলেছে। সব সত্য যেন বলে না দেয় সেই ভয়ে মুসার পার্টনার মুসাকেও মেরে ফেলেছে। সে এখানেই থেমে যায়নি, গত রাতে আমার উপরও অ্যাটাক করেছে। জনার্দন বলে, এসব আমাদের কেন বলছো? বিক্রান্ত বলে, কারণ সেই খুনি আপনাদের মধ্যেরই একজন। সুরেশের ওয়ালেট থেকে একটা টাকার নোট পেয়েছিলাম, তাতে 183 লেখা, যা মুসার গাড়ির নম্বর, কিন্তু একটা নম্বরের পাশে নর্থ লেখা। অনেক চিন্তার পর বুঝতে পারি ওটা নর্থ নয়, বরং নাথ লেখা, অর্থাৎ একনাথ। জনার্দন রেগে এগিয়ে গেলেই বুকের ব্যথায় কাশতে কাশতে বসে পড়ে। একনাথ পালাতে গেলে বিক্রান্ত চাবুক ছুঁড়ে মেরে হ্যাচকা টানে একনাথকে ফেলে দেয়। সবাই বুঝে যায় বিক্রান্ত সত্য বলছে। জনার্দন একনাথকে জিজ্ঞেস করে, কেন করলি এমন? একনাথ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জনার্দন বলে, এসব ওই নিত্যনির অভিশাপ, ওদের মৃত্যুর কারণে এসব হচ্ছে। মন্দিরের গয়না নিত্যনি চুরি করেছে, এই কথা বিশ্বনাথই আমাকে বলেছিল, আর আমিও যাচাই বাছাই না করে পুরো গ্রামের সামনে ওকে চোর ঘোষণা করে দিই। যতক্ষণে সত্যিটা জানতে পারি যে চুরিটা আমার ছেলে সঞ্জু করেছে, ততক্ষণে নিত্যনির পরিবার লজ্জা সইতে
না পেরে নিজেদেরকে শেষ করে দেয়। নিত্যনির আত্মাই তাদের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। তবে অপর্ণা কি যেন ভাবতে থাকে। থানায় রামু বিক্রান্তকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলে যে একনাথই খুনি? বিক্রান্ত বলে, আমি কখন বলেছি যে একনাথ খুন করেছে? রামু জিজ্ঞেস করে, তাহলে বাচ্চাদেরকে কে খুন করছে? বিক্রান্ত বলে, তার জবাব হয়তো অপর্ণা দেবে। তখনই অপর্ণা এসে বলে, আপনার বাসার সব ছবির সাথে কাগজে যেসব সংস্কৃত ভাষায় মন্ত্র লিখেছেন ওগুলো কি? বিক্রান্ত বলে, ওগুলো লাশের সাথে পাওয়া চিঠি। অপর্ণা বলে, নিত্যনির পরিবারও মারা যাওয়ার পর অমনি এক মন্ত্র লিখেছিল। বিক্রান্ত তাওরেকে জিজ্ঞেস করে, এই নিত্যনিকে? জনার্দন তো তার কথাই বলছিল। তাওরে বলে, সেটা তো 28 বছর আগের কথা, যেটা সবাই জানে। অপর্ণা বলে, নিত্যনির পরিবারের মৃত্যুর সাথে এই বাচ্চাগুলোর মৃত্যুর কোনো কানেকশন থাকতে পারে? কারণ নিত্যনির পরিবার যখন মারা যায় তখন চিঠিতে লেখা ছিল তাদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের পরিবার নির্বংশ হয়ে যাবে। গ্রামের ওই বৃদ্ধ চাচা এমনই বলেছে। বিক্রান্ত বলে, তাহলে নিত্যনির পরিবারের সাথে বাচ্চাদের বাবা মায়ের কোনো সম্পর্ক থাকতে পারে। টেবিলে কমিক বুক দেখতেই বিক্রান্তের গুড্ডির কথা মনে পড়ে যায়। গুড্ডি বলেছিল রাক্ষস মারা গেলে তার ছেলেও রাক্ষস হয়ে যায়। দ্রুত গ্রামের পুরনো সব ফাইল ঘেটে জানতে পারে নিত্যনির পরিবারে 5 জন মারা গিয়েছিল, কিন্তু লাশ পাওয়া গিয়েছিল 4 জন, অর্থাৎ বড় ছেলের লাশ সেখানে ছিল না। অপর্ণা বলে, তার নাম মাধব। বিক্রান্ত অপর্ণা আর রামুকে নিয়ে কামরুট্টু বাসায় এসে তার করা তদন্তে কোনো ক্লু খুঁজতে থাকে। তাওরে 28 বছর পুরনো স্কুলের রেজিস্টার খাতা আনলে বিক্রান্ত সেখান থেকে একটা পেজ ছিঁড়ে কিছু মেলানোর চেষ্টা করে। স্কুলের গ্রুপ ফটো বের করে বলে, যেই 16 জন মারা গেছে তাদের বাবারা 28 বছর আগে এই কামরুট্টু স্কুলে মাধবের সাথে একই ক্লাসে পড়তো, আর এই হলো সেই মাধব। বিয়ের কথা পাকাপাকি করতে জনার্দনের পরিবার রাকেশের পরিবারের সাথে কথা বলতে আসে। জনার্দন বলে, আজ আশীর্বাদ না হলে 6 মাসের মধ্যে কোনো শুভ লগ্ন নেই। রাতে অপর্ণা মন খারাপ করে সান্ডুর সাথে তার ছবি দেখছে। কেন? মুন্না বলে, মাধব 16 জনকে তো মেরেই ফেলেছে, এরপরে কি আমাদেরকে মারবে? অপর্ণা বলে, তেমন কিছুই হবে না। মুন্না বলে, কেন? তুই জনার্দন চাচাকে বলতে শুনিসনি আমাদের পরিবারের জন্যই নিত্যনির পরিবার নিজেদেরকে শেষ করেছিল? তখনই দরজায় কেউ নক করলে অপর্ণা আর মুন্না দরজা খুলতে গেলে খেয়াল করে সামনের দোলনাটা একা একাই দুলছে। দরজায় জোরে জোরে ধাক্কানোর শব্দ শুনে দুই ভাই বোন প্রচন্ড ভয় পেয়ে যায়। পাশ থেকে অশরীরী কণ্ঠে গান গাওয়ার শব্দ পেয়ে তাকাতেই দেখে দোলনায় নিত্যনির মা দেইবু বসে দোল খাচ্ছে। অপর্ণা বেশ সাহস নিয়ে এগোতে থাকলে দেইবুর মুখের উপর থেকে চুল সরে যেতেই সে জোরে চিৎকার করে ওঠে। মুন্না তো ভয়ে পড়েই যায়। অপর্ণা তাকে কোনো রকমে তুলে নিয়ে রুমে এসে দরজা লাগিয়ে খাটের উপরে কাচুমুচু হয়ে বসে। কেউ খাটের নিচ থেকে নক নক করতে দুজনে নিচে নেমে চেক করে দেখে সেখানে কেউ নেই। উপরে উঠতেই সেই দেব বুড়ির বিভৎস হাসি দেখে ভয়ে দুই ভাই বোন বাইরে দৌড় দেয়। পেছন থেকে কেউ একজন এসে তাদের মুখ চেপে দুজনকে নিয়ে যায়। বিক্রান্ত পাকরুর সাথে পিন্টু স্যারের বাসায় এসে বলে, 28 বছর আগে এক হেডমাস্টার ছিল, সে কি এখনো বেঁচে আছে? পিন্টু বলে, শুনেছিলাম সে পুনেতে থাকে, তার নম্বর ছিল, দাঁড়ান খুঁজে নিয়ে আসছি। ভেতরে থালাবাটি পড়ার শব্দ পেলে পিন্টু বলে, বিড়ালটা আজ অনেক জ্বালাচ্ছে। বিক্রান্ত ঘুরে ঘুরে বাসা চারপাশ দেখে। এক পেইন্টিং এর সামনে এক গ্লাসের মধ্যে নকল দাঁত রাখা দেখে ভালো করে তাকিয়ে থাকলে গুড্ডি জিজ্ঞেস করে, কি দেখছো? বিক্রান্ত বলে, একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না। গুড্ডি বলে, আমার বন্ধু ভাস্কর বলেছিল পরীক্ষার খাতায় যখন কোনো প্রশ্নের উত্তর পাবে না তখন দেবতার নাম লিখে দিবে। বিক্রান্তের মনে পড়ে লরেন্স পিন্টুর বুকে মাঙ্গেলেশ্বর দেবতার ছবি আঁকা ছিল। সেদিন জনার্দনের বুকে যখন ব্যথা হয় পিন্টু তাকে ধরতে গিয়েছিল, তখন ঘষা লেগে তার শার্ট সরে গিয়েছিল। বিক্রান্তের আর বুঝতে বাকি থাকে না পিন্টুই হলো নিত্যনির ছেলে মাধব। দ্রুত ভেতরে রুমে এসে দেখে সেখানে কেউ নেই, শুধু একটা ব্যান্ড পড়ে আছে যেটা মুন্নার হাতে ছিল। সামনে একটা সিঁড়ি দেখে নিচে নামতে গেলেই পাকরু এসে বলে, এত জোরে কিসের শব্দ হলো? আর নিচে কোথায় যাচ্ছেন? ওখানে তো চোরাবালি আছে, পা রাখতেই আর উঠতে পারবেন না। নিচে আসলে একটা নদী আছে, সেটা পার করলেই ভূতনাথের মন্দির, কিন্তু সেটা তো 28 বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, আর এদিকে কোনো বিকল্প পথও নেই। দেওয়ালে এক ছবি দেখালে পাকরু বলে, এটাই তো সেই ভূতনাথের মন্দির। বিক্রান্ত বলে, আমাকে ওখানে নিয়ে চলো। পাকরু নৌকা করে বিক্রান্ত আর গুড্ডিকে সেখানে নিয়ে আসে। মাঝপথে বিক্রান্ত জঙ্গলে দেবর অবয়ব দেখে গুড্ডির মুখ ঘুরিয়ে নেয়। পাকরু বলে, ওই যে মন্দির। পায়ে নামদের পাকরু বলে, আমি এখানেই আছি, আপনি
তাড়াতাড়ি গিয়ে চলে আসেন। বিক্রান্ত আর গুড্ডি ধীরে ধীরে মন্দিরের পথে এগোতে থাকে। জঙ্গলের পথ পাড়ি দিয়ে একটু সামনে এগোতেই বিশাল বড় এক মন্দির দেখা যায়। গুড্ডি আর বিক্রান্ত ঝর্ণার সিঁড়ি থেকে উঠে গুহার মতো এক জায়গায় আসে। একটু সামনেই সেই মন্দির। ভেতরে আসতেই দেখা যায় চারিপাশে বড় বড় পাত্রে আগুন জ্বলছে। ভেতর থেকে জোরে জোরে ঢোল বাজানোর শব্দ আসছে। হাভেলির মাঝের এক জায়গায় আসতে অনেকগুলো বাদুড় আচমকা তাদের দিকে উড়ে আসে। বিক্রান্ত গুড্ডিকে কোনো রকমে আগলে দাঁড়ায়। সবগুলো বাদুড় যেতে গুড্ডি ভয়ে ভয়ে বাবার পিছু পিছু হাঁটতে থাকে। সামনে অনেকগুলো কাঠের পুতুল ঝুলানো, কিছু পুরোনো দিনের আলমারি সারি করে রাখা। গুড্ডি ভয়ে আর এগোয় না। বিক্রান্ত সামনে এগিয়ে একটা আলমারির সামনে দাঁড়াতে দেখে উষা মুদিয়া নামে কারোর নাম লেখা। পরের আয়নায় লেখা সুশিয়া মুলিয়া, নিচে লেখা ওরা আমার পরিবারকে মেরে ফেলেছে। চারিপাশ থেকে যেন ছোট বাচ্চার আকুতি ভেসে আসছে। পরের আয়নায় দীপকি আমাদের নাম লেখা। তার পরের আয়নার নামটা দেখতেই যাবে তখনই বিক্রান্তের মনে পড়ে সামনের আলো থেকে তার স্ত্রী হেঁটে আসছে। বিক্রান্তের মনে পড়ে তার আর অমৃতার একসাথে কাটানো সুখের মুহূর্তগুলো। আর এটাই সেই অমৃতা যাকে আমরা গল্পের প্রথমে দেখেছিলাম, যার মেয়েকে কেউ গাড়ি থেকে নিয়ে গিয়েছিল। একদিন বিক্রান্ত অমৃতাকে আংটি দিয়ে প্রপোজ করে। এরপর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। 1 বছর পর তাদের ঘর আলো করে গুড্ডি আসে। ধীরে ধীরে গুড্ডি বড় হয়ে যায়। এভাবেই তাদের সুখের লাল নীল সংসার কেটে যাচ্ছিল। একদিন অমৃতা ব্যাগ গোছাচ্ছে দেখে বিক্রান্ত মন খারাপ করে বলে, তুমি কামরুটিতে না গেলে বিয়ে কি আটকে থাকবে নাকি? না গেলে কি এমন হবে? অমৃতা হেসে বলে, মাত্র তো 1 সপ্তাহের ব্যাপার, তুমি চোখ খুলতেই দেখবে আমরা তোমার সামনে দাঁড়িয়ে আছি। গুড্ডি হঠাৎ ভয়ে কান্না করতে করতে বলে, বাবা তাড়াতাড়ি চলো, আমার খুব ভয় করছে। বিক্রান্ত তবুও কাঁপতে কাঁপতে কান্না করতে করতে আশেপাশের সব আলমারিতে আলো মেরে কি যেন খুঁজতে থাকে। সেই রাতের পর অমৃতাকে যখন পাওয়া যায় তখন সে অলরেডি কোমায় চলে গেছে। বিক্রান্ত নার্সকে জিজ্ঞেস করে, আমার গুড্ডি কোথায়? গুড্ডি ভয়ে ভয়ে তখনও বলছে, বাবা আর এগিয়েও না। বিক্রান্ত সামনে আলো মারতেই দেখে একটা আলমারির পাশে গুড্ডির পরা সেই জোকারের মাস্কটা ঝুলছে। অনেক সাহস নিয়ে নিজেকে সামনে এগোতেই মাস্কটা দেখতেই তার হাত থেকে টর্চটা পড়ে যায়। বিক্রান্ত কাঁপা কাঁপা হাতে মাস্কটা ধরে আলমারি দরজা খুলতেই তার মনে পড়ে সেদিন সে যখন মর্গে গিয়েছিল তখন গুড্ডির নিথর দেহটা সেখানেই পড়েছিল। আলমারির মধ্যে গুড্ডির সেই পছন্দের লাল জামাটা রাখা, যেটা পরে গুড্ডি মহা আনন্দে মায়ের সাথে এই কামরুট্টু গ্রামে এসেছিল। বিক্রান্ত কাপড় সরাতেই দেখে গুড্ডির মুখে সেই নরপিশাচ লাল রঙের অদ্ভুত এক ডিজাইন করে দিয়েছে। কষ্টে বিক্রান্ত কাঁপতে কাঁপতে কান্না করতে করতে মেয়ের জামাটা বুকে জড়িয়ে জড়িয়ে ধরে, যেমনটা সেদিন সে গুড্ডির লাশ জড়িয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল। তার কল্পনার গুড্ডি ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায়। তার মানে এতদিন সে তার গুড্ডিকে কল্পনা করে তার জীবন কাটাচ্ছিল। হঠাৎ পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ জিজ্ঞেস করে, ইন্সপেক্টর খুঁজে বের করতে পেরেছেন যে আপনার মেয়েকে কে খুন করেছে? এই জন্যই জীবনে কখনোই পাপ করতে হয় না, কারণ সেই পাপ এভাবেই ফিরে এসে সব ছিনিয়ে নেয়। আমার ছোট বোন বা আমার বাবা মায়ের কি দোষ ছিল? তাদেরকে কেন এভাবে মরতে হলো? জনার্দনের ছেলে সাঞ্জু চুরি করলো, অথচ দোষ দেওয়া হলো আমার পরিবারের উপরে। মিথ্যা বদনাম দিয়ে আমার পরিবারকে তোমরা শেষ করেছো। স্কুলে যখন আমাদেরকে নিয়ে সবাই হাসি তামাশা করতো, অত্যাচার করতো, তখন তোমরা চুপ করে থাকতে। ওই সব কিছু অন্যায় ছিল। যেদিন আমার দাঁত টেনে তোলা হলো সেদিন তুমিও ওখানে ছিলে, তাই না? ভিকি সেই শব্দ অনুসরণ করে সামনে সিঁড়ি বেয়ে একটা জীবিত লাশের মতো চুপচাপ নিচে নেমে আসে। সেই কণ্ঠ বলে, আজ নিজেকে মারার জন্য তুমি ভিক্ষা চাইলেও আমি মারবো না। নিজের সন্তানকে হারানোর কষ্টে তোমরা রোজ তিলে তিলে মরবে, এটাই তোমাদের সাজা। ভিকির সামনে তাকাতেই দেখে আগুনের পাত্রের পাশে দেবু মানে সেই পাগল মহিলাটা বসে আছে। আচমকাই কেউ পেছন থেকে এসে ভিকির মাথায় জোরে এক বাড়ি মারে। সেদিন যখন মাধব ভয়ে পালাচ্ছিল তখন ভিকি আসলে সাইকেল ঠিক করছিল। সে কিছু বুঝে ওঠার আগে তার থেকে একজন প্লাস ছিনিয়ে নিয়ে মাধবকে মেরেছিল। তবে বিক্রান্ত সেখানে ছিল না। কিন্তু মাধব কারোর চেহারা দেখেনি, তাই সে মনে করে নিয়েছে যে ভিকি সেখানেই ছিল। ছোটবেলা সে কথা মনে পড়তে বিক্রান্তের জ্ঞান ফিরে আসে। তাড়াতাড়ি উঠে বন্দুক নিতে গিয়ে দেখে তার বন্দুক সেখানে নেই। সামনে থেকে দেবুকে অদ্ভুত ভাবে ডাঙ্গা ডাঙ্গারা গাইতে শুনে এসে দেখে মহিলার। দেবু সামনের দিকে তাকিয়ে গানের সুরে বলছে, নিট্টনির পরিবারকে যারা মেরেছে, মাধব তুই তাদের কাউকে
দয়া দেখাবি না। বিক্রান্তকে দেখতেই দেবু হাত মুখ বাঁধা অপর্ণাকে টেনে তার মাথায় বিক্রান্তের বন্দুক তাক করে। বিক্রান্ত সামনে তাকিয়ে দেখে দেবী দেবতার মতো লাল অদ্ভুত পোশাক পরে মাধব মানে পিটি মাস্টার পিন্টু মুন্নার মুখে তার জাতিদের আজব সে ডিজাইন আঁকাতে আঁকাতে ভয়ানক ভাবে তাকিয়ে গানের সুরে বলছে, আমার মা, আমার বাবা, আমার বোনের খুনিদের ধ্বংস আমার হাতে। সেদিন রাতে মাধব দৌড়ে এসে দেখে রাঘব কুয়ার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ তাদের বোন ওই কুয়ায় পড়ে মারা গেছে। এসব দেখে ভয়ে সান্ডুর হাত থেকে গয়নার বাক্স পড়ে যেতেই রাঘব চিৎকার করে বলে, তুই গয়না চুরি করেছিস তাই না? বলেই প্রচন্ড রেগে পাশে পড়ে থাকা পাথর তুলে তাকে মেরে মাথা থেতলে দেয়। মাধবের কথা ভালো করে শুনে বিক্রান্ত বলে, বাবা মা বোন বললেও তুই ভাইয়ের নাম বলিস, বাবা মা আর বোনের নাম বললেও ভাইয়ের নামটা বলেনি। তখনই মাধবের মতো বেশ ধরে রাঘব সিঁড়ি বেয়ে ভয়ানক রূপে নামতে থাকে। ভাইয়ের ডাক শুনে রাঘব নিচে নেমে এসে জিহ্বা বের করে বিভৎস ভাবে হুঙ্কার দেয়। এই রাঘব আর কেউ নয় বরং সাঞ্জুর বেশ ধরে এতদিন সবাইকে যে বোকা বানিয়েছে সে। দুই ভাইয়ের মুখে একটাই কথা, গাড়া 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 গাগগাড়া জারবা পিরা নালকুড়ি নেথারা পারবা, অর্থাৎ আজ তাদের প্রতিশোধের আগুনে এখানে রক্তের বন্যা বয়ে যাবে। অপর্ণা মাসুম চেহারার সাঞ্জুকে এমন ভয়ানক রূপে দেখে হতবম্ব হয়ে যায়। রাঘব আচমকা এসে শিকলে বাঁধা ভারী এক বস্তু দিয়ে বিক্রান্তকে মেরে মাটিতে ফেলে দেয়। দুই ভাই শয়তানি এক রূপ ধারণ করে বিক্রান্তকে মারতে মারতে গানের সুরে বলে, আমি এক বন্য হাতি, আজ আমি নরকের এক সাপ যে কখনোই ভোলে না তার আঘাত। দুই ভাই অদ্ভুত ভাবে নাচতে নাচতে জিভ বের করে, যেন তারা কোনো মানুষ নয় বরং ব্রহ্ম রাক্ষস। রাঘব অপর্ণাকে তুলে মুন্নার কাছে নিয়ে এসে মুন্নাকে দড়িতে বেঁধে উপরে তুললে সে বাঁচার জন্য ছটফট করতে থাকে। অপর্ণা অসহায়ের মতো তার ভাইয়ের জন্য কান্না করছে। দেবু বিক্রান্তের বন্দুক ফেলে চোখ বুজে এক মনে ডাঙ্গা ডাঙ্গা রা বলে কোনো বিশেষ পূজা করছে, আর দুই ভাই বিভৎস এই বেশে নাচতে নাচতে খুশি মানাচ্ছে। রাঘব চিৎকার করে তার বুক চাপড়াতে থাকে। আচমকায় বিক্রান্ত মুন্নার দড়িতে গুলি করতেই মুন্না দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়। রাঘব আর মাধব শয়তানের মতো চিৎকার করতে করতে দৌড়ে বিক্রান্তের দিকে আসলে বিক্রান্ত রাঘবের দিকে মাথা এগিয়ে দিতেই তার ধাক্কা খেয়ে মাধবও উল্টে পড়ে। বিক্রান্তের শরীরে আজ কোনো ব্যথা নেই, তার পুরো শরীরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। সেদিন গুড্ডি তাকে বলেছিল, বাবা তুমি আমাদের সাথে চলো, তুমি না থাকলে যদি চোর আমাদের কোনো ক্ষতি করে তখন কি করবে? গুড্ডির কথাই সত্যি হয়। মানুষ রূপী এই দুই রাক্ষস তার মাসুম মেয়েটাকে তুলে নিয়ে তার মুখে অদ্ভুত সেই পেইন্টিং করে তাকে নির্মম ভাবে মেরে ফেলে। মেয়ের কথা মনে পড়তেই বিক্রান্ত কান্না করতে করতে মেয়ের কাছে মাফ চেয়ে বলে, আমি সেদিন তোমার সাথে থাকতে পারিনি, কিন্তু কথা দিচ্ছি তোমার খুনিদেরকে আমি ছাড়বো না। যারা নিজের বোনের মৃত্যুর বদলা নিতে মাসুম বাচ্চাদেরকে মারে তাদের মধ্যে আর এদের বোনের খুনিদের মধ্যে কোনো পার্থক্য নেই। যারা অন্যায়কারীদেরকে না মেরে নিরীহ বাচ্চাদেরকে খুন করে তারা হলো কাপুরুষ। দুই ভাই রেগে বিক্রান্তের দিকে তেড়ে আসে। বিক্রান্ত তার কলিজার টুকরো মেয়ের হত্যার প্রতিশোধ নিতে দুইজনকে ইচ্ছা মতো মারতে থাকে, কিন্তু মানুষ রূপী এই দুই পশু কি কম নাকি? তারা বিক্রান্তকে মেরে শুইয়ে দেয়। বিক্রান্ত তবুও উঠে মাধবকে মারতে থাকে। তখনই রাঘব অপর্ণাকে উপরে নিয়ে ফেলে দেওয়ার ভয় দেখাতেই বিক্রান্ত তাকে বাঁচাতে দৌড়ে আসে। এই সুযোগে রাঘব একটা চাকু দিয়ে বিক্রান্তের পেটে পিঠে কোপ বসিয়ে দেয়। মাধব দৌড়ে এসে বিক্রান্তকে ধরতেই রাঘব বিক্রান্তের পেটে চাকু ঢুকিয়ে দেয়। বিক্রান্ত কোন রকমে দুই ভাইয়ের হাত থেকে চাকু ফেলে তাদেরকে নিয়ে সোজা নিচে পড়ে। মাধব তো পায়ে ব্যথায় উঠতেই পারে না। বিক্রান্ত মাধবকে টানতে টানতে নিয়ে তার গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেয়। রাঘব নিজেকে কোন রকমে সামলে উঠে এসে বিক্রান্তের ঘাড়ে একের পর এক ঘুষি মারতেই থাকে। তবুও বিক্রান্ত গুড্ডির মাসুম চেহারাটা মনে করে মাধবকে ঝুলিয়ে দড়ি শক্ত করে বেঁধে রাঘবকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলা চেপে ধরে, যেন সে নিজ চোখে তার ভাইয়ের মৃত্যু দেখতে পারে। এতদিন গুড্ডির মতো নিরীহ বাচ্চাদের লাশ দেখে তাদের পরিবার যেভাবে ছটফট করেছে, আজ রাঘব তার ভাইকে দেখে ঠিক সেভাবেই ছটফট করতে থাকে। মাধব হাত পা ছুটতে ছুটতে সেখানেই মারা যায়। বিক্রান্ত রাঘবের উপরে বসে তার মাথার জোরে জোরে মেঝেতে বাড়ি মারে। তখনই পিছন থেকে অপর্ণা চিৎকার শোনা যায়। সেই বুড়ি দেবু মুন্নার পেটে চাকু ঢুকিয়ে দিতেই বিক্রান্ত উঠে সেদিকে আসতে গেলেই অতিরিক্ত রক্ত খাওয়ানোর জন্য তার মাথা
মাথা ঘুরিয়ে ওঠে। তখনই রাঘব উঠে এসে তাকে টেনে পাথরের উপরে তোলে। দেবু চিৎকার করে বলে, একে আজ মেরে ফেল। তখনই বিক্রান্ত উঠে রাঘবকে ধাক্কা দিলে রাঘবের ধাক্কায় শয়তান বুড়ি নিচে পড়ে মারা যায়। রাঘব প্রচুর রেগে উঠে বিক্রান্তকে মারতেই যাবে, তার আগেই বিক্রান্ত মুন্নার পাশ থেকে চাকু উঠিয়ে রাঘবের পেটে ঢুকিয়ে তাকে ধাক্কা দিয়ে গভীর ঝর্ণার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। বিক্রান্ত নিজেকে কোন রকমের সামলে অপর্ণার হাত পা খুলে মুন্নাকে কাঁধে করে নিয়ে বের হয়ে আসে। অপর্ণা কুয়ার দিকে তাকিয়ে ভাবে 28 বছর আগে পাওয়া বাচ্চার লাশকে দেখে সবাই ভেবেছিল ওটা নিত্যনির ছোট ছেলে রাঘবের লাশ, কিন্তু আসলে সেদিন সাঞ্জু মারা গিয়েছিল। অপর্ণা যার সাথে পুরো জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল সেই তার জান নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল, আর পুরো গ্রাম যেই বিক্রান্তকে রাক্ষস মনে করেছিল সেই সবার জান বাঁচিয়েছে। ডায়েরি লেখা শেষে অপর্ণা তার সাইন দেয়, আর এই ডায়েরি থেকে সুইটি তার দাদি মানে অপর্ণার গল্প সবাইকে শুনিয়েছে। পরের দিন সকাল হতে বিক্রান্ত বের হচ্ছে দেখে সাকু কান্না করতে করতে এসে বলে, আপনি মুম্বাইতে পৌঁছে সাঞ্জুকে কল দিয়ে জিজ্ঞেস করবেন সে লন্ডন থেকে কবে ফিরবে। সে যা কত দুষ্টু দেখেছেন, আমাদের কাউকে কিছু না বলেই চলে গেল। জনার্দন ছলছল চোখে বিক্রান্তকে ইশারা করলে বিক্রান্ত কোন রকমের মাথা নাড়িয়ে হ্যাঁ বলে জিপে উঠে সিগারেট ধরাতে গেলেই তার মনে পড়ে গুড্ডির কথা, যে বলেছিল বাবা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুমি জানো না। বিক্রান্ত মন খারাপ করে পাশের সিটে হাত বুলিয়ে তার সিগারেটটা পকেটে রেখে দেয়। কিছু মানুষের ভুলের সাজা পেতে হয়েছিল বিক্রান্তকে। তার ছোট্ট সুখের সংসার থেকে সুখটাই এরা প্রতিশোধের নেশায় ছিনিয়ে নিল। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।